একজন কার মেকানিক, যার জীবনটা খুব স্বাচ্ছন্দ্যেই চলছিল, কিন্তু হঠাৎ করেই তার জীবনে একের পর এক দুর্দশা নামতে থাকে। সেই কার মেকানিকের বাবা মারা যায়। অন্যদিকে সেই কার মেকানিকের গ্যারেজের উপরে লোলুপ দৃষ্টি পড়ে একজন বিল্ডারের। যে কোনো মূল্যেই সেই গ্যারেজটা তার চাই, হয় টাকা দিয়ে কিনবে, না হলে জোর করে দখল করে নেবে। আর এরপরেই সেই কার মেকানিক এক ভয়ঙ্কর চক্রের ভেতরে ফেসে যায়। আর এই চক্রটা এতটাই ভয়ঙ্কর, যেটা থেকে বের হবার কোনো উপায় নেই। আর এরকম চক্রে হয়তো আমরা সাধারণ মানুষরা অনেকেই ফেসে যেতে পারি। তো পুরো মুভিটা দেখার অনুরোধ রইল। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি মেকানিক রকি। শুরুতে প্রিয়া নামের একটি মেয়েকে বৃষ্টির মধ্যে রাতের বেলা হেঁটে হেঁটে বাড়ি ফিরতে দেখা যায়। বাড়ি ফিরিয়ে দেখে সেখানে কারেন্ট নেই, আর তার ছোট বোন লাইট জ্বালিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে প্রিয়া তার মায়ের কাছে চলে যায় রান্নাঘরে, যেখানে তার মা ডোসা বানাচ্ছিল। যেখানে প্রিয়ার মা প্রিয়াকে বলে একটি খাবারের প্লেট তার ভাইকে দিয়ে আসার জন্য, কিন্তু প্রিয়া বলে সে পারবে না, এটা যেন তার ছোট বোনকে দেওয়া হয়। তার মা রেগে যায় আর বলে, তোমাদের সকালবেলার ঝগড়া কি এখনো যায়নি? যাও দিয়ে এসো। প্রিয়া অনিচ্ছা সত্ত্বেও প্লেটটা নিয়ে এসে তার ছোট ভাইয়ের ঘরে আসে, যে কম্পিউটারের সামনে বসে কিছু দেখছিল। প্রিয়া প্লেটটা তার ছেলের সাথে রেখে সেখান থেকে চলে যায়। বাইরে এসে প্রিয়া তার মাকে বলতে থাকে যে, দেখো, ও খুবই জেদি হয়েছে, এখনো কিভাবে বসে আছে, একটাবার সরি পর্যন্ত বলছে না। এটা শোনার সাথে সাথে প্রিয়ার ভাই উঠে দরজাটা লাগিয়ে দেয় এবং একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে ফাঁসি দিয়ে দেয়। তখনই প্লেট পড়ার শব্দ থেকে প্রিয়া আর তার ছোট বোন বুঝতে পারে নিশ্চয়ই তার ভাই ঘরের ভেতরে কিছু করেছে। তারা দরজা নক করতে থাকে। ওই সময় তারা বুঝে যায় কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। তারা বারবার দরজা খোলার চেষ্টা করে। অন্যদিকে এতক্ষণে প্রিয়ার ভাই মারা গেছে। এরপরেই কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, অর্থাৎ বর্তমানের ঘটনা। এরপরে আর কে গ্যারেজ এবং ড্রাইভিং স্কুলকে দেখানো হয়। আর সেই গ্যারেজেই মায়া নামের একটি মেয়ে আসে। আর সেখানে গ্যারেজে থাকা একজন মেকানিক চান্দুর সাথে মায়া কথা বলতে থাকে। মায়া তাকে জানায় সে ড্রাইভিং শিখতে চায়। চান্দু বলে, ঠিক আছে, ড্রাইভিং শেখানো হয়, আপনাকে সকাল 9টা বাজে আসতে হবে, আর এর জন্য ফি হবে 10,000 টাকা। মায়া বলে, এতে সবই ঠিক আছে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল। আমি একটু কনফিউজড হয়ে যাই অল্পতেই, তাই আমাকে একটু ভালোভাবে শেখাতে হবে। আর আমার সাথে রাগারাগি করা যাবে না, বিশেষ করে ডান বাম নিয়ে আমার একটু সমস্যা হয়। তখনই চান্দু বলে, সমস্যা নেই, সাধারণ মানুষদের আমি ড্রাইভিং শেখাই, আর আপনার মতো স্পেশাল যারা ছিল তাদেরকে আমার বস রাকেশ শেখায়। আর সে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। তখন একজন সাপ্লায়ার সেই গ্যারেজে চলে আসে আর চান্দুকে বলে, আমি শুনলাম তোমাদের গ্যারেজ নাকি বন্ধ হয়ে যাচ্ছে আর ড্রাইভিং স্কুলও। এটা শুনে মায়া একটু ভয় পেয়ে যায়। সে টাকা দিতে চায় না, কিন্তু চান্দু বলে, ম্যাডাম দিয়ে দিন, ওনার কথা শুনবেন না। তখনই সেই সাপ্লায়ার চান্দুকে বলে, রাকেশের ব্যবহার ভালো না করলে এখানে সে গ্যারেজ চালাতে পারবে না। তখনই সেখানে রাকেশ চলে আসে আর সেই লোকটাকে বলে, আমি আমারটা দেখে নেব, আপনি এখান থেকে যান। রাকেশ মায়ের সাথে কথা বলতে থাকে এবং জানায় তার নাম রকি। এটা শুনে মায়া একটু কনফিউজড হয়ে যায়। বলে, একটু আগে বললো আপনার নাম রাকেশ, কিন্তু আপনি বলছেন রকি। রকি বলে, আসলে আমার বাবা রেখেছিল রাকেশ, কিন্তু নামটা বড্ড সেকেলে হয়ে গেছে, আর এই জন্য মডার্ন করার জন্য আমি সেটাকে রকি বানিয়ে ফেলেছি। আপনি আমাকে রকি বলতে পারেন। এরপরে ড্রাইভিং লাইসেন্সের জন্য মায়ের এজ, অ্যাড্রেস এবং তার পেশা সবকিছু নিয়ে নেয়। আর সেখান থেকে জানতে পারে মায়া একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে। এরপরে রকি মায়াকে ড্রাইভিং শেখাতে থাকে, আর যেখানে তারা বিভিন্নভাবে কথা বলতে থাকে। ঠিক তখনই চান্দু রকিকে কল করে আর বলে, ম্যানেজারের কাছে কখন যাব? রকি বলে, তাড়াতাড়ি যাও, যে করেই হোক ব্যাংকে যে ম্যানেজারের সাথে কথা বলো। এটা শুনে আবার একটু ভয় পেয়ে যায় মায়া। সে বলে, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি আমার ড্রাইভিং ক্লাসটা কমপ্লিট করবে? কারণ আমি তখন শুনেছি তোমার গ্যারেজটা বন্ধ হয়ে যাবে, আর এখন তুমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলার কথা বলছো। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা রয়েছে, আমাকে খুলে বলো। রকি তাকে আশ্বস্ত করে। মায়া জিজ্ঞেস করে আসলে তার কি হয়েছে, সে যেন খুলে বলে। রকি তখন বলতে শুরু করে, বলে, এই বিষয়টা এখনকার নয়, অনেক আগের। তখনই রকি বলে তার দাদার নাম নাগা রেড্ডি আর দাদার বন্ধুর নাম রয়সীমা, যে দুইজনেই একই গ্রামে খুব প্রভাব এবং প্রতাপশালী লোক ছিল। কিন্তু তার দাদার একটা বাজে স্বভাব ছিল, সেটা হচ্ছে মুখের উপরে সবকিছু বলে দেওয়া, আর এই জিনিসটা তাকে অনেকবার অনেক বিপদে ফেলেছে।
অন্যদিকে নাগারেড্ডির বন্ধু রয়েল সীমা, সে ছিল আত্মসম্মানে ভরপুর একজন লোক। তার আত্মসম্মান অনেক বেশি ছিল, আর এর বিনিময়ে সে যে কোনো কিছু করতে পারত। একদিন নাগারেড্ডি হসপিটালে এসেছিল। ঠিক ওই সময়ে দেখা যায় রয়্যাল সীমার ছেলে হয়েছে। সে হসপিটাল থেকে তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিল। হসপিটালের মধ্যেই নাগারেড্ডির সাথে দেখা হয় আর বলে, এটা আমার বংশধর। নাগারেড্ডি ছেলেটাকে কোলে নিয়ে ভালো করে দেখতে এসে বলে, আরে এই বাচ্চাটা তো একেবারে দেখতে তোমার পাশে থাকা পণ্ডিতের মতো। এটা শুনে রয়্যাল সীমা রেগে যায় আর বলে, তুমি আমার বংশধরের উপরে এত বড় অপবাদ দিতে পারো না, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। তখনই দেখা যায় সে পণ্ডিত সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ নাগারেড্ডি যেটা বলেছে সেটাই ঠিক। সেই রয়্যাল সীমার সমস্যা ছিল, বাচ্চা হচ্ছিল না। তাই সেই পণ্ডিত তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে রয়্যাল সীমার স্ত্রীকে প্রেগনেন্ট করে দিয়েছে। কিন্তু সব বোঝার পরেও রয়্যাল সীমা রেগে যায় নাগারেড্ডির উপরে, কারণ সে না বললে এই কথাটা কেউ জানতও না, আর রয়্যাল সীমার আত্মসম্মানটা এত নিচেও নেমে যেত না। এই জন্য সে প্রচন্ড রেগে তার সব লোকদের নিয়ে নাগারেড্ডির উপরে হামলা করে। নাগারেড্ডিও বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু বোম ব্লাস্টের আঘাতে নাগারেড্ডির একটা হাত পড়ে যায়। কিন্তু তারপরেও কোনোভাবে সে তার জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এরপরে সে শহরে চলে এসেছিল। এখানে আসার পরে বাঁচার জন্য কোনো মতে এই গ্যারেজটা দাঁড় করায়। এরপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গ্যারেজটা ধীরে ধীরে বড় হয়। তার ছেলে অর্থাৎ আমার বাবাকে বিয়ে দেয়। এর কিছুদিন পরে আমার দাদা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যায়। তখনই শয্যাশায়ী হয়ে সে আমার বাবাকে বলেছিল যে তোমার স্ত্রী প্রেগনেন্ট, আর তার গর্ভে যে আসবে আমি তার ভেতরেই জন্ম নেব। আর এটা বলেই আমার দাদা মারা গিয়েছিল। অর্থাৎ আমি একেবারে আমার দাদার মতো হয়েছি। আর এটাতে আমার বাবা খুবই ভয় পেত, কারণ আমার দাদার এই অভ্যাসের জন্য অনেক অপমান অপদস্থ হতে হয়েছে। কিন্তু এখন আমাকে সে কি করবে? ছোটবেলা থেকে আমারও একই স্বভাব ছিল, মুখের ওপরেই সবকিছু বলে দিতাম। এই জন্য আমি মারও খেতাম, কিন্তু তারপরও আমার এই অভ্যাসটা যেত না, আর এখনো যায়নি। আর জন্মের সময়ই রকির মা মারা গিয়েছিল। রকির বাবা রকিকে এভাবেই বড় করেছে। যদিও সে তাকে শুধরানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তার এই অভ্যাসটা কোনোভাবেই সে দূর করতে পারেনি। ছোটবেলা থেকেই রকির পড়াশোনা একদম মন ছিল না, কিন্তু তারপরেও সে কোনোভাবে কলেজে উঠে যায় মৌজ মাস্তি করার জন্য। আর কলেজে ওঠার পরেই তার আরো একজন বন্ধু হয়ে যায়, আর সেটাই ছিল তার একমাত্র কলেজ বন্ধু। রকি সেই বন্ধুর নাম ছিল শেখর, যে একজন ক্রিকেটার। সে ক্রিকেট প্র্যাকটিস করত। কিছুদিন আগেই শেখরের বাবা মারা গিয়েছে, আর পুরো পরিবার দেখাশোনার দায়িত্ব এখন শেখরের উপরেই, যেটা তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে। আর শেখর এতটাই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় পরিবার চালাতে গিয়ে যে তার ক্রিকেটের কিট পর্যন্ত সে কিনতে পারে না। এদিকে শেখর একদিন তার বোন প্রিয়াকে রকির সাথে কলেজে পরিচয় করিয়ে দেয়। প্রিয়াও ওই একই কলেজে পড়ে, সিভিল ইঞ্জিনিয়ার। প্রথমবারের দেখাতেই প্রিয়ার প্রেমে পড়ে যায় রকি। তাদের মধ্যে কথা হয়, আর কথা হতে হতে আস্তে আস্তে প্রিয়াও একটা সময় রকিকে ভালোবেসে ফেলে। এরপরে হঠাৎ করে একদিন রকি দেখতে পায় শেখর তার ক্রিকেট কিট না কিনতে পেরে মন খারাপ করে বসেছিল। সে অনেক টেনশনে ছিল, কারণ এখন এই কিটগুলো তার অনেক প্রয়োজন। এটা না হলে তার অনেক বড় বিপদ হতে পারে। তখনই রকি বুদ্ধি বের করে শেখরকে লাইব্রেরিতে নিয়ে যায়, আর সেই লাইব্রেরি থেকে কিছু পুরাতন অ্যান্টিক এবং দামি দামি বই কিনে নেয়, যেগুলো অন্যখানে বিক্রি করে সে কিছু টাকা ইনকাম করতে পারে। এতে শেখরও রাজি ছিল না, কিন্তু এখন তার হাতে আর কোনো উপায়ও ছিল না। তাই সে রকির সাথে এই কাজগুলো করতে বাধ্য হয়। লাইব্রেরিয়ানের চোখ ফাঁকি দিয়ে তারা বইগুলো নিয়ে বের হয়ে আসে। কিন্তু এই কলেজের প্রিন্সিপাল নিজেই রকি এবং শেখরকে এই কাজটা করতে দেখে ফেলে এবং তাদের হাতে নাতে ধরে ফেলে। আর প্রিয়াও ওই সময় এই বিষয়টা দেখে ফেলে যে বই চুরি করার সময় শেখর এবং রকি দুজনেই ধরা পড়েছে। প্রিয়াও দুজনকেই ভুল বোঝে, আর প্রিয়া সেখানে রকির সাথে ব্রেকআপ করে দেয় আর বলে সে একজন চোরের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। এদিকে রকি কলেজের পরীক্ষাগুলোতে বারবার ফেল করে চলছিল। এতে তার বাবা একেবারেই বিরক্ত হয় এবং তাকে কলেজ থেকে চলে আসতে বলে, অর্থাৎ তার পড়াশোনা বন্ধ করে দিতে বলে। কিন্তু রকি তার বাবাকে বলে, জাস্ট এবার আমাকে একবার সুযোগ দাও, এবার আমি পাশ করে সিভিল ইঞ্জিনিয়ার হয়েই ছাড়বো, তুমি এইবারই আমাকে শেষবারের মতো সুযোগটা দাও। এটা শুনে রকির বাবা আরো রেগে যায় আর বলে, আরে গাধা, তোকে তো আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি করিয়েছি, তুই সিভিল ইঞ্জিনিয়ার কি করে হবি? তুই তো এটাও জানিস না যে তুই কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস, তোর পড়াশোনা করে কিছুই হবে না। অবশেষে রকি বাধ্য হয়ে তার বাবার কথাতে পড়াশোনা বাদ দিয়ে সেই গ্যারেজে কাজ করতে শুরু করে। এরপরে সেই এরিয়ার একজন প্রতাপশালী লোক
রেড্ডিকে দেখানো হয়, যার কাছে একজন লোক 25 লাখ টাকা নিয়ে আসে। আর এর বিনিময়ে তার একটা জমি চাই, যে জমিটার উপরে রকির বাবার সেই গ্যারেজটা দাঁড় করানো আছে। আসলে সেই লোকটা একজন বিল্ডার, আর সেই জমির উপরে সে একটি শপিং কমপ্লেক্স তৈরি করবে। কিন্তু রকির বাবা কোনো মতেই সেই গ্যারেজটা সেখানে বিক্রি করবে না, আর এই জন্যই সে রেড্ডির কাছে আসে টাকা দেয়, যাতে করে এর বিনিময়ে সেই গ্যারেজটা সেখান থেকে তুলে দিতে পারে। আর রেড্ডিও টাকা পেয়ে এই কাজটা করতে রাজি হয়ে যায়। আর এই জন্যই রেড্ডি তার লোকদের পাঠিয়ে দেয় রকির গ্যারেজে। সেখানে রকি ছিল না। রকির বাবার সাথে সেই লোকগুলো কথা বলতে থাকে আর বলে এই গ্যাসটা তাদের, এটা খালি করে দিতে হবে। রকির বাবা কাগজপত্র নিয়ে আসার জন্য সেখান থেকে চলে যায়, আর এই সুযোগে রকি সেই লোকগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সেই লোকগুলোর কাছ থেকে রকি জানতে পারে এই লোকগুলোকে রেড্ডি পাঠিয়েছে। রকি রেড্ডির কাছে চলে আসে আর বলে, গ্যারেজ খালি করার চিন্তা করো না, আমি যতক্ষণ সেখানে আছি গ্যারেজ খালি করতে পারবে না। আর এর পরের বার যদি আবারও লোক পাঠাও তাহলে তোমাকে পর্যন্ত খালি করে দেব। এদিকে প্রিয়া পড়াশোনা শেষ করে একটি চাকরিতে জয়েন করে, কিন্তু তার কাছে গাড়ি অথবা বাইক বা স্কুটি কোনোটাই ছিল না, যার ফলে বেশিরভাগ সময় তার কাজে পৌঁছাতে লেট হয়ে যেত। এটা দেখে প্রিয়ার বস তাকে বলে, আমি আমার ড্রাইভারের উপরে ভরসা করতে পারি না, আর তুমি যেখানে আসো আমিও সেই দিক দিয়ে আসি। তুমি এক কাজ করো, প্রতিদিন তুমি আমার সাথেই চলে এসো, সাথে শুধু নিজেই গাড়িটা ড্রাইভ করে এসো, এতে তুমিও সময় মতো কাজে পৌঁছাতে পারবে আর আমার একজন গাড়ির ড্রাইভারও হয়ে যাবে। এতে প্রিয়া খুশি হয়ে রাজি হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রিয়া ড্রাইভিং করতে জানতো না। প্রিয়া এরপরে ড্রাইভিং শেখার জন্য বিভিন্ন জায়গায় যেতে থাকে, কিন্তু যেখানে ড্রাইভিং শেখার কথা সে বলে সেখানে ড্রাইভিং শেখার জন্য অনেক টাকা চায়, যে টাকাটা দেওয়া প্রিয়ার জন্য পসিবল ছিল না, কারণ তাকে তার পাশাপাশি তার পরিবারকেও দেখতে হয়। এরপরে হঠাৎ করে প্রিয়া একদিন বাস দিয়ে আসার সময় দেখতে পায় একটি ড্রাইভিং স্কুলের পোস্টার দেওয়া, আর সেখানে 50% ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। আর এটা দেখে প্রিয়া সেখানে চলে আসে। দেখা যায় সেই পোস্টারটা ছিল রকির গ্যারেজের। প্রিয়া সেই গ্যারেজে আসার পরে যখনই রকিকে দেখতে পায় তখন সে ড্রাইভিং শিখতে মানা করে দেয়, কিন্তু প্রিয়াকে দেখার পরে রকি অনেক খুশি ছিল। রকি প্রিয়াকে বলে, তুমি অন্য কোথাও গেলে ড্রাইভিং শেখাতে তোমাকে অনেক টাকা দিতে হবে, আর আমার এখানে তুমি অনেকটা ছাড় পাবে, তুমি চাইলে আমি আরো কমিয়ে দিতে পারি। এছাড়া তোমাকে প্রতিদিন যে আমি বাসা থেকে নিয়ে আসবো ড্রাইভিং শেখানোর জন্য। প্রিয়াও ভেবে দেখে তার হাতে এছাড়া আর কোনো উপায় নেই। তার চাকরি বাঁচাতে হলে প্রতিদিন তাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে, আর এর জন্য তার বসের গাড়ি ছাড়া তার আর কোনো উপায় নেই, আর সেটার জন্য তাকে ড্রাইভিং শিখতে হবে। তাই একমাত্র রকিই তাকে বাঁচাতে পারে। এই জন্য বাধ্য হয়ে প্রিয়া সেখানে রাজি হয়ে যায় রকির কাছে ড্রাইভিং শেখার জন্য। এরপরে রকি প্রতিদিন প্রিয়া অফিসে যাবার আগে তাকে ড্রাইভিং শেখানোর জন্য তার বাসা থেকে পিক আপ করতো। রকি এখনো প্রিয়াকে ভালোবাসতো, এই জন্য সে প্রিয়াকে বারবার বোঝানোর চেষ্টা করত যে এখনো সে তাকে ভালোবাসে, তার সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু প্রিয়া কোনোভাবেই তার সাথে কোনো কথাই বলতো না, শুধু কাজের কথা ছাড়া। একদিন কথায় কথায় রকি প্রিয়াকে জিজ্ঞেস করে শেখর কেমন আছে। তখনই প্রিয়া বলে, কেন, শেখরকে দিয়ে তুমি কি করবে? রকি বলে, এমনি কিছু না, ও হঠাৎ করেই 5 মাস পরে এসে আমাকে বলেছিল যে তার 5 লাখ টাকা লোন লাগবে, কিন্তু আমি তো এত টাকা আমার কাছে ছিল না, তাই লোনটাও তাকে দিতে পারিনি। প্রিয়া এ বিষয়ে আর কোনো কথা বলে না। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে প্রিয়া সন্ধ্যার ড্রাইভিং ক্লাসে অ্যাটেন্ড করে না। এই জন্য রকি এবং তার বন্ধু চান্দু চলে আসে তাদের বাড়িতে, আর তার ছোট বোন অর্থাৎ প্রিয়ার ছোট বোনকে জিজ্ঞেস করে, আজ তোমার বোন কোথায়, ড্রাইভিং ক্লাসে কেন আসলো না? সে জানায় অফিসে একটা মিটিং আছে, এই জন্য আসতে পারেনি। সেখানে তাদের মধ্যে অনেক কথা হয়। একটা সময় রকি তাকে জিজ্ঞেস করে, তোমার বোন প্রিয়া এমন হয়ে গেছে কেন, আর এমনটাই কেন করছে? তখন মেয়েটি বলে, 6 মাস আগে আমার বোন প্রিয়া এমন ছিল না, সে খুবই হাসি খুশি অন্য সবার মতোই ছিল, কিন্তু হঠাৎ করে যখন আমার বাবা মারা যায় পরিবারের বোঝা প্রিয়া আর আমার ভাই শেখরের উপরে চলে আসে। কিন্তু শেখর পরিবারের দায় নিতে বা চাপ নিতে একেবারেই রাজি ছিল না, ও ওর মতো ছিল, একেবারে কেয়ারলেস। অন্যদিকে বাবা মারা যাওয়ার পরে আমাদের পুরো পরিবার একেবারে সর্বশান্ত হয়ে পড়ে। পরিবারের হাল ধরার জন্য প্রিয়া একটি চাকরি নেয়, কিন্তু শেখর তখনও একই রকম ছিল, সারাদিন ঘরে শুয়ে বসে কাটাতো আর ক্রিকেট প্র্যাকটিস করত। এটা ছাড়া যেন তার কোনো কাজই নেই। তারপরও প্রিয়া সবকিছু মানিয়ে নিয়েছিল, কিন্তু হঠাৎ করে একদিন সে দেখতে পায় বাড়ির সব গহনা মিসিং। বুঝতে পারে এই কাজটা শেখরের। শেখরকে যখন এটা নিয়ে সে কিছু কথা শোনায়, শেখর তখন উল্টো প্রিয়াকেই কথা শোনায় আর বলে, এগুলো আমার জিনিস, আমি নিতেই পারি। এতে রেগে যায় প্রিয়া।
শেখরকে চড় মারার জন্য হাত ওঠায়। এতে শেখর রেগে সেখান থেকে চলে যায়। আর সেই দিনই শেখর সুইসাইড করে। আর প্রিয়া সেই দিন থেকে মনে করতে থাকে যে শেখরের মৃত্যুর জন্য প্রিয়াই দায়ী। আর এরপর থেকেই প্রিয়া এমনটা হয়ে গেছে, একেবারে চুপচাপ, কারণ শেখরের মৃত্যুর জন্য প্রিয়া নিজেকেই দায়ী করত। এটি শোনার পরে রকি যেন একেবারে আকাশ থেকে পড়ে। সে বুঝতেই পারেনি যে প্রিয়ার মতো মেয়ে ভেতরে এতটা যন্ত্রণা, এত কষ্ট, এত বোঝা নিয়ে এতদিন এভাবেই ছিল। সে সেখান থেকে চলে আসতেই যাবে। ঠিক তখনই প্রিয়া বাসায় ফিরছিল। রকি শুধু ফ্যালফ্যাল করে প্রিয়ার দিকেই তাকিয়েছিল, তাকে কিছুই বলতে পারে না, সেখান থেকে চলে আসে। পরদিন প্রিয়া যখন ড্রাইভিং শিখতে আসে, শেখর তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু প্রিয়া কোনোভাবেই সেই টপিকে কথা বলতে চাইছিল না। তখনই হঠাৎ করে ট্রাফিকে যখন তারা বসেছিল, একজন ভিক্ষুক আসে টাকা নেওয়ার জন্য, ভিক্ষা চাইতে থাকে। প্রিয়া কিছু টাকা দেবার জন্য তার ব্যাগটা খোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই সে ব্যাগটা খুলতে পারছিল না। এই জন্য ভিক্ষুক নিজেই ব্যাগটা খোলার চেষ্টা করছিল। আর ওই সময়টাতে একজন ছিনতাইকারী সেখানে এসে ব্যাগটা নিয়ে নেয়। এটা দেখে প্রিয়া অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমার ব্যাগ। এরপরে রকি প্রিয়াকে বলে জোরে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য। প্রিয়া যেহেতু মাত্র ড্রাইভিং শিখছিল, তাই পাশে বসে রকি তাকে বলছিল কখন কি করতে হবে, কিন্তু নার্ভাসনেসের কারণে প্রিয়া উল্টোটা করছিল। অর্থাৎ রকি ডানে যেতে বললে সে বামে যাচ্ছিল, বামে যেতে বললে ডানে যাচ্ছিল, এরকম। আর এতে করে গাড়ি অনেকটা ভাঙচুর হয়ে যায়। কিন্তু রকি অনেক কষ্টে অবশেষে সেই ছিনতাইকারীকে ধরে ফেলে আর প্রিয়ার ব্যাগটা উদ্ধার করে। রকি প্রিয়াকে বলে, দেখে নাও তোমার ভেতরে যে গহনাগুলো রয়েছে সেগুলো ঠিক আছে কিনা। প্রিয়া বলে, কিসের গহনা? প্রিয়া তখন ব্যাগ থেকে 300 টাকা বের করে, বলে, হ্যাঁ আমার টাকা ঠিক আছে। এটা দেখে রকি অবাক হয়ে যায়। তার এই 300 টাকা উদ্ধার করতে যেয়ে রকির গাড়ির 30,000 টাকার লোকসান হয়ে গেছে। কিন্তু তারপরও রকি প্রিয়াকে কিছুই বলে না, গাড়ির লোকসানগুলো ঠিক করতে কয়েকশো টাকাই মাত্র লাগবে, তুমি টেনশন করো না। কিন্তু পরের দিনই প্রিয়া তার বসের কাছ থেকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে জানতে পেরে যায় যে গতকাল রকির গাড়ির যে ক্ষতি হয়েছে তার মূল্য অনেক বেশি, মানে কয়েক হাজার টাকারও বেশি। এটি শুনে সে প্রচন্ড রেগে যায়। পরদিন এসে রকি যখন তাকে ড্রাইভিং শেখাচ্ছিল, প্রিয়া তাকে কিছু টাকা দিয়ে দেয় আর বলে, বাকি টাকাগুলো আমি ইনস্টলমেন্টে দিয়ে দেব। তুমি আমাকে কি ভেবেছিলে? আমাকে মিথ্যে কেন বলেছিলে? তখন রকি বলে, আসলে আমি এমনটা বলিনি। প্রিয়া বলে, তুমি আসলে ভেবেছিলে আমি কিপটে, আমি এত টাকা দিতে পারবো না, আর আমি কিছুই বুঝি না। আসলে তুমি আমার অবস্থার সুযোগ নিতে চাইছিলে। আসলে তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। এতে রকিও রেগে যায় আর গাড়িটা সেখানেই থামিয়ে দেয়। সে প্রিয়াকে রেগে কিছু কথা বলতেই যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই রকি বুঝতে পেরে যায় প্রিয়ার অবস্থা। সে নিজেকে শান্ত করে প্রিয়াকে বলে, আমি জানি তুমি শেখরের মৃত্যুর জন্য তাই নয়। তুমি কেন নিজেকে এরকম তাই ভাবছো? আমি, তোমার পরিবার, সমাজের কেউ শেখরের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করছে না। ওই বেচারা একাই সুইসাইড করেছে। সে হয়তো এই কঠিন বাস্তবতা দেখতে পারছিল না, এই কঠিন বাস্তবতার মুখোমুখি সে হতে চাইছিল না। এর জন্য তুমি দায়ী নও। তুমি তোমার কলেজের দিনগুলোর কথা মনে করো, তখন কেমন ছিলে, আর তুমি এখন নিজের কি অবস্থা করেছো। প্রিয়া শুধু চুপচাপ তার কথাগুলো শুনছিল। আর যাবার সময় রকি প্রিয়াকে বলে, আমি তোমার অবস্থার সুযোগ নিচ্ছি না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। এরপরে রকি আর প্রিয়া সেখান থেকে আবার যেতে শুরু করে। প্রিয়া এতক্ষণে বুঝতে পেরেছে যে হয়তোবা সত্যি তাকে ভালোবাসে রকি, আর সে যেটা বলেছে শেখরের মৃত্যুর জন্য সে নিজে দায়ী নয়। এই জন্য তার নিজেকে হালকা মনে হতে থাকে। এতদিনে প্রিয়ার বুকে যে ভারী একটা কষ্টের বোঝা চেপেছিল সেটা নেমে গেছে। এজন্য প্রিয়া খুশি হতে থাকে। এরপর থেকে প্রিয়া নিজেকে আবারও আগের মতো করে তোলার চেষ্টা করে, আর সে রকির সাথেও ভালোভাবে ব্যবহার করতে থাকে। এটা রকির নজরে পড়ে আর রকিরও এতে ভালো লাগতে থাকে। তারা আবারও একে অপরের কাছে আসতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন রাতের বেলা রকি যখন বাসায় ফিরছিল, হঠাৎ করে সে ট্যুরস অ্যান্ড ট্রাভেলের একটি এজেন্সি দেখতে পায়, আর সেখান থেকে সে কাশ্মীর টু কন্যাকুমারীর একটি টিকিট কিনে, যেটা তার বাবার জন্য। এটা যখন তার বাবাকে দেয়, তার বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ রকির বাবার অনেক দিনের স্বপ্ন ছিল সে তীর্থে ভ্রমণে যাবে, কাশ্মীর টু কন্যাকুমারী। আর এই টিকিটটা দেখার পরে তার স্বপ্নটা পূরণ হয়ে গেছে, আর এতে তার চোখে পানি এসে যায়। অন্যদিকে রকি বলে, এতে খুশি হওয়ার কিছু নেই, তাড়াতাড়ি বাস এসে পড়বে, তুমি চলে যেও। এইভাবে সে অন্যদিকে ঘুরেই কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই সে যখন ফিরে দেখে
তার বাবা নিস্তব্ধ হয়ে গেছে। এতটাই খুশি হয়ে গিয়েছিল রকির বাবা যে সে খুশিতেই সেখানেই মারা যায়। আর এই কথাগুলোই এতক্ষণ সে মায়াকে বলছিল। মায়ের সবকিছু শোনার পরে অনেক অবাক হয়ে যায়। রকি সেখানে কান্না করতে থাকে। সে তার বাবার মনের ইচ্ছাটা পূরণ করতে পারলো না, তার আগেই তার বাবা মারা গেছে। সে কাঁদতে থাকে। মায়া তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি একা নও, আমি তোমার সাথে আছি, তুমি কেঁদো না। এরপরে কি হয়েছিল রকি বলতে থাকে। হঠাৎ করেই তার গ্যারেজে সরকারি কয়েকজন লোক আসে আর বলে এটা সরকারি জমি, আর সেই জমির উপরেই নাকি গ্যারেজ হয়েছে, এটা এখনই সিলগালা করে দেওয়া হবে। হঠাৎ করেই সেখানে রেডি চলে আসে আর বলতে থাকে, এরা আমার কথাই তোমার গ্যারেজটা সিলগালা করছে। আসলে আমার সাথে একজন লোকের 25 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে, আর এই জন্যই এই গ্যারেজটা তোমাকে খালি করতে হবে। রকি বুঝতে পারে এখন তার হাতে আর কোনো উপায় নেই। আসলে ভেতর থেকে রকিও ভেঙে গিয়েছিল, প্রতিবাদ করার সাহস তার মধ্যে আর ছিল না। এজন্য রকি রেড্ডিকে বলে, আমি আপনাকে 40 লাখ টাকা দেব। রেড্ডি বলে, আমি সেটেলমেন্টের বিজনেস করি, যার কাছ থেকে বেশি টাকা পাবো আমি তার কথাই বলবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রকি টাকার অ্যারেঞ্জমেন্ট করতে থাকে যাতে রেড্ডিকে সেই টাকা দিয়ে সে নিজের গ্যারেজটা বাঁচিয়ে নিতে পারে। কিন্তু কোনোভাবেই সে টাকার জোগাড় করতে পারছিল না। আর এই জন্য সেই লোকটা বলছিল যে টাকা দিতে না পারলে এই গ্যারেজটা বন্ধ হয়ে যাবে। আর এই জন্যই রকি এবং চান্দু ব্যাংকের ম্যানেজারদের সাথে কথা বলছিল। এদিকে রেড্ডির দেওয়া সেই ডেডলাইন কালকেই শেষ হয়ে যাবে। কালকের মধ্যে যদি কোথাও থেকে লোন ওঠাতে না পারি তাহলে গ্যারেজটাই বন্ধ হয়ে যাবে। এরপর হঠাৎ করে চান্দুর কল আসে আর বলে সেই ম্যানেজারও তার লোনটা রিজেক্ট করে দিয়েছে। এতে রকির মনটা আবার খারাপ হয়ে যায়। সে মায়াকে রেখে সেখান থেকে চলে আসে। এদিকে মায়া কিছু একটা চেক করছিল কম্পিউটারে। এদিকে রকি তার গ্যারেজে আসতে দেখতে পারে একদিন আগে রেড্ডির লোকেরা তার গ্যারেজটা ভাঙতে শুরু করেছে। এতে রকি পাগলের মতো করতে থাকে, তাদের বন্ধ করতে বলে গ্যারেজ ভাঙার কথা, কিন্তু কেউ কথা শুনছিল না। সেখানে তারা সবাই বুলডোজার দিয়ে গ্যারেজটা ভেঙে দিচ্ছিল। এরপরে সেখানে রেড্ডিকে দেখার পরে রকি তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, স্যার আমাকে আর কিছুটা দিন সময় দিন, আমি আপনাকে টাকাটা দিয়ে দেব। কিন্তু সেখানে রকিকে ধরে রেড্ডির লোকেরা মারতে থাকে। রেড্ডি বলে, তুমি তোমার কথা রাখতে পারোনি। অন্যদিকে মায়ের কম্পিউটারে কিছু একটা খুঁজে পায় আর এরপরেই সে ফোন করতে থাকে রকিকে, কিন্তু রকি তখন ফোনটাই ধরছিল না। রকি বারবার কেটে দিচ্ছিল কলটা, কিন্তু মায়া তারপরেও কল করে। অন্যদিকে রেড্ডির লোকেরা তার গ্যারেজটা ভেঙে ফেলছিল। রকি এটা দেখে সেখানে একদম স্তব্ধ হয়ে যায়। আবারও কল আসে। অবশেষে রকি হতাশ হয়ে মায়ের কলটা ধরে। মায়া তাকে জিজ্ঞেস করে, তোমার বাবার নাম তো এটা, তাই না? রকি রেগে গিয়ে বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে? তখন মায়া বলে, তোমার বাবা আমার ইন্স্যুরেন্স কোম্পানির ক্লায়েন্ট ছিল আর তার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স ছিল। যেহেতু সে মারা গেছে সেই 2 কোটি টাকার ক্লেমটা তুমিই পাবে। এটা শুনে খুশিতে জলজল হয়ে ওঠে রকির চোখ। তাড়াতাড়ি সে রেড্ডির কাছে আসে আর বলে, আমি 10 দিনের মধ্যে আপনার টাকা দিয়ে দেব, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আর সে মায়াকেও ফোনের স্পিকারে রেড্ডিকে সেই কথাগুলো শোনায়, মায়ের কথাগুলো। মায়ের কথা শুনে রেড্ডির বিশ্বাস হয়, কিন্তু মায়া তাকে আরো কিছু বলতে যাবে রকি তাকে ফোনটাই কেটে দেয়। রেড্ডি তার লোকদের নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রকি খুশি হয়ে গিয়েছিল মায়ের এই সাহায্য করার কারণে। একটু পরেই মায়া সেই গ্যারেজে চলে আসে আর রকিকে বলে, তুমি আমার ফোনটা কেন ধরছিলে না? কিন্তু রকি কিছুই বলে না। মায়ের রেগে বলতে থাকে, তোমার বাবার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স রয়েছে, কিন্তু নমিনির তোমার নাম নয়, নমিনি অন্য কারোর নামে রয়েছে। এটা শুনে হতবাক হয়ে যায় রকি। মায়া বলে, তার মানে টাকাটা তুমি ওঠাতে পারবে না। রকি এখন কি করবে? সে তো বলে দিয়েছে রেড্ডিকে 10 দিনের মধ্যে সে টাকা দেবে, তাহলে এখন তার গ্যারেজের কি হবে? আর মায়া এই কথাটা বলার জন্যই বারবার তখন রকির সাথে কথা বলতে চাইছিল। এরপরে তারা একটা কফি শপে দেখা করে। রকি রেগে যায় আর বলে, আমাকে এখানে কেন ডেকেছেন? তখনই সেখানে মায়া তাকে সবকিছু খুলে বলে আর তার বাবার ইন্স্যুরেন্সের কাগজপত্র দেখায়। বলে সেখানে নমিনিতে অন্য একজনের নাম লেখা রয়েছে, এই নমিনির নামটা বদল করতে হবে। এতে রকি বলে, এখন এটা কি করে করা যাবে? তখন মায়া বলে, একটা পথ খোলা আছে, কিন্তু সেটা তোমার আমার দুজনের জন্যই ভয়াবহ। আমি আমার চাকরি হারাতে পারি, তুমি তোমার টাকাটা হারাতে পারো, কারণ সেই পথটা অবৈধ। রকি বলে, এখন এছাড়া আমার আর কোনো উপায় নেই, যে করেই হোক আপনি এই কাজটা করে দিন। রকি বলে, কারণ এখন যদি আমি সেই নমিনিকে খুঁজে বের করতে চাই, সে যখন এত টাকার কথা শুনবে সে কখনোই এই টাকাটা আমাকে দেবে না, নিজে রেখে দেবে। মায়া বলে, হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি, ঠিক আছে আমি সেই ব্যবস্থা করছি। এরপরে মায়া একটি লোককে ডেকে নিয়ে আসে যে এই কাজটা করতে পারবে।
লোকটার নাম ছিল বিবেক। বিবেক সেখানে আসারপত্র কাগজপত্র দেখে আর বলে এটা করা যাবে না, এটা অবৈধ। কিন্তু তখন সেখানে মায়া তাকে রিকোয়েস্ট করে আর সাথে রকিও। অবশেষে বিবেক বলে ঠিক আছে, কাজটা আমি করে দিতে পারি, কিন্তু এর জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে। রকি রাজি হয়ে যায়। রকি বিভিন্ন জায়গা থেকে টাকা অ্যারেঞ্জমেন্ট করতে থাকে। অন্যদিকে প্রিয়া এটা শোনার পরে তার কিছু টাকা সেভিংস ছিল, সেটাও সে রকিকে দেয় এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। অবশেষে রকি রাতের বেলায় 5 লাখ টাকা জোগাড় করে বিবেককে দিয়ে দেয়। বিবেক তাকে বলে খুব তাড়াতাড়ি তার কাজটা হয়ে যাবে। মায়া আর রকি এতে খুব খুশি হয়ে যায়। এর কয়েকদিন পরে মায়া সেই গ্যারেজে চলে আসে আর রকিকে জানায় সেই নমিনির নাম চেঞ্জ হয়ে গেছে। এতে অনেক খুশি হয়ে যায় রকি আর সেখানে বসে মায়াকে চা খাওয়াতে থাকে আর বলে টাকা কতদিনের মধ্যে পাবে। ঠিক ওই সময়টাতে ফোন চলে আসে মায়ের কাছে। ফোন পেয়ে মায়া অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি রকিকে নিয়ে একটা গ্যারেজে চলে আসে। সেই গ্যারেজে বিবেককে মারধর করে বসিয়ে রেখেছিল একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার রাঘব সেখানে আসার পরে সবাইকে বলে তোমরা ভালোই কাজ করেছো, 3 জন মিলে যে কাজটা করেছো সেটা পুরোপুরি অবৈধ। আমি আমার সোর্সের মাধ্যমে খবর পেয়েছি, নয়তোবা তোমরা এই 2 কোটি টাকা মেরে দিতে। এটা শুনে রকি অবাক হয়ে যায় আর সে বুঝতে পেরে যায় যে তার স্বপ্নটা আবারও ভেঙে যেতে চাইছে। পুলিশ ধরে ফেলেছে। রাঘব বলতে থাকে এই অবৈধ কাজের জন্য তোমাদের প্রত্যেকের 7 বছর করে জেল হতে পারে। এটা শুনে মায়া, রকি এবং বিবেক 3 জনই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা বলতে থাকে যে তারা এমন ভুল করেনি, রকি নিতান্ত বিপদে পড়ে কাজটা করেছে আর এটা হয়তো ইন্স্যুরেন্স কোম্পানিরই ভুল হয়েছিল, কারণ সেই লোকটার একটা মাত্রই ছেলে, সেটা হচ্ছে রাকেশ, কিন্তু সেখানে রাজেশ লেখা। তারা শুধু একটা অক্ষরের পরিবর্তন করেছে। কিন্তু রাঘব বলে এটা তার দেখার বিষয় নয়, তারা ক্রাইম করেছে, ফ্রড করেছে, এটাই হলো মূল কথা। আর এখন সে তাদের অ্যারেস্ট করতে পারে, আর একবার অ্যারেস্ট হয়ে গেলে 7 বছরের ভেতরে তারা বের হতে পারবে না। এতে মায়া প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু একটু পরেই মায়া রাঘবকে বলে আমার মনে হয় আপনি আসল পুলিশ নন। আসল পুলিশ হলে কখনোই একা এভাবে আমাদের ডাকতেন না, নিশ্চয়ই সেখানে পুলিশ ফোর্স নিয়ে আসতেন, আমাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতেন। তাই তো রাঘব বলে আমি সবার মতো নয়, আমার কাজ করার আলাদা একটা ধরন রয়েছে। তখন রকি আবারও তাকে রিকোয়েস্ট করে। তখন রাঘব বলে রিকোয়েস্ট করলে কাজ হবে না, তোমরা যদি আমার একটা কথা শোনো তাহলে একমাত্র তোমাদের এই কেস থেকে আমি মুক্তি দিতে পারি। রকি জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই রাঘব বলে তোমাদের ইন্স্যুরেন্সটা ছিল 2 কোটি টাকার, তো আমাকে এর থেকে 20 লাখ টাকা দিতে হবে। কথাটা শুনে রকি আকাশ থেকে পড়ে। সেই 5 লাখ টাকায় অনেক কষ্টে জুগিয়েছে, 20 লাখ টাকা কোথা থেকে জোগাবে। অন্যদিকে মায়া আর বিবেকও বুঝতে পেরে যায় এই ঘুষখোর পুলিশ অফিসার ঘুষ নেওয়ার জন্যই তাদের এই ফ্রডটা ধরেছে এবং তাদের এখানে আসতে বলেছে। রকি তাদের রিকোয়েস্ট করে, মায়া আর বিবেকও, কিন্তু কোনোভাবেই রাঘব রাজি হয় না। তাদের সময় দিয়ে দেয় 7 দিন, আর এই 7 দিনের মধ্যে রকিকে 20 লাখ টাকা দিতে হবে রাঘবকে। মায়া আর বিবেক প্রচন্ড ভয় পেয়ে যায়। কি করবে এখন তারা? মায়া আর বিবেক তাদের চাকরি হারাবে, অন্যদিকে রকি তার জীবন। এখন এই পরিস্থিতিতে রকি বাধ্য হয়ে রাঘবের কথায় রাজি হয়ে যায়, অর্থাৎ 7 দিনে সে তাকে 20 লাখ টাকা দেবে। রকি সেখান থেকে চলে যাওয়ার পরেই রাঘব একটা সময় মায়াকে বলতে থাকে তোমার পারফরমেন্সের জন্য তোমাকে অস্কার দেওয়া দরকার। আর তারা সবাই হাসতে থাকে, অর্থাৎ মায়া, বিবেক এবং রাঘব, তারা 3 জন মিলেই এই ফাঁদটা তৈরি করেছে রকির কাছ থেকে টাকা নেয়ার জন্য। অর্থাৎ রকির বাবা কোনো ইন্স্যুরেন্স ক্লেম করেনি। এই পুরোটাই ছিল মানুষ ঠকানোর একটা ফাঁদ। রাঘব বলে তোমার কি মনে হয় রকি কি টাকা নিয়ে আসবে? তখনই মায়া বলে ওকে আমি যেভাবে ফাঁসিয়েছি, ইমোশনালি ম্যানিপুলেট করেছি, নিশ্চয়ই ও টাকা নিয়ে আসবে, টেনশন করো না। এরপর কয়েকদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটি পাবের ভেতরে মায়া, রাঘব এবং বিবেক তারা 3 জন একসাথে বসে মিটিং করছিল। আসলে তাদের কাছে কয়েকজনের সার্টিফিকেট রয়েছে, তাদের মধ্যে তারা রকিকেই বেছে নিয়েছে, কারণ রকিকে ফাঁদে ফেলা তাদের জন্য সব থেকে বেশি সহজ হবে। কারণ রকি সাধারণ একজন মেকানিক, তেমন বেশি পড়াশোনাও করেনি। এই জন্য তারা প্ল্যান করতে থাকে। প্রথমে তারা রকিকে মনিটর করবে, রকির অবস্থা কেমন, তারপরেই রকিকে ফাঁদে ফেলবে। অর্থাৎ মায়ের ড্রাইভিং শেখা, রকির বিষয়ে জানতে পারা, রকিকে ইমোশনালি ব্ল্যাকমেল করা, সবকিছু ছিল তাদের প্ল্যানিং এর একটা অংশ। এরপরে যখন তারা দেখতে পায় যে রেড্ডির লোকেরা রকির গ্যারেজ ভেঙে ফেলছে,
ঠিক ওই সময়টাই সৎ ব্যবহার করে তারা। ঠিক ওই সময়টাতে মায়া তাকে কল করে এবং সে ইন্স্যুরেন্সের কথা বলে। আর ওই সময়টাতে রকির টাকার অনেক দরকার ছিল, তাই না বুঝে সে টাকার ফাঁদে পড়ে যায়। আর এইভাবেই ধীরে ধীরে সে মায়ের ফাঁদে পড়ে যায়। এরপরে যখন জানতে পারে যে নমিনির নাম আলাদা, তখন তারা সেই বিবেককে নিয়ে আসে আর নমিনির নাম ঠিক করে দেওয়ার নাম করে প্রথমে তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নেয়। এরপরে রকিকে তারা বিশ্বাস করায় যে নমিনির নাম ঠিক হয়ে গেছে। ঠিক তখনই মায়ের কাছে কল আসে, তারা আবারও সেই জায়গায় চলে আসে। আর নকল পুলিশ সেজে রাঘব তাদের বলে এখন যদি তাদের টাকা দেওয়া না হয় তাহলে তাদের 3 জনকেই 7 বছর করে জেল দেওয়া হবে। অন্যদিকে মায়ার চাকরি এবং বিবেকের চাকরি বাঁচানোর জন্য, এছাড়া রকির নিজেকে বাঁচানোর জন্য রকি এই 20 লাখ টাকা দেওয়ার জন্য রাঘবের কথায় রাজি হয়ে যায়। মায়া নাইট ক্লাবে এদিকে এনজয় করতে থাকে। অন্যদিকে বিবেক আর রাঘব রকির দিকে নজর রাখতে শুরু করে। সে কি করছে, সে কি কোনো পুলিশের কাছে গিয়েছে কিনা, অথবা তাদের ফ্রডটা ধরতে পেরেছে কিনা। অন্যদিকে রকি তো টাকা জোগাড় করা নিয়ে ব্যস্ত ছিল। কোথায় থেকে সে এত লাখ টাকা পাবে? কোনোভাবে সে টাকা জোগাড় করার পথ খুঁজে পাচ্ছিল না। এদিকে রকি তার শখের গাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে চায়। অন্যদিকে মায়া, বিবেক এবং রাঘব তারা একের পর এক শুধুমাত্র প্রেশার দিয়ে যাচ্ছিল রকিকে। মায়া কল করে বলে ইন্স্যুরেন্সের টাকাটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন তুমি শুধু সেই 20 লাখ টাকা জোগাড় করো। অন্যদিকে রেড্ডি তাকে কল করে আর বলে তুমি টাকাটা কখন দিচ্ছ, না হয় আমি গ্যারেজটা ভেঙে ফেলবো। সবকিছুর মধ্যে একেবারে ফেঁসে যায় রকি, কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরে রাঘব সেই গ্যারেজে চলে আসে আর রকিকে বলতে থাকে আমার টাকাটা কবে দেবে, টাকাটা না দিলে তুমি তো জানোই 7 বছরের জন্য তোমাকে ভেতরে যেতে হবে। ঠিক ওই সময়টাতে দেখা যায় রকির গ্যারেজে আরো একজন পুলিশ অফিসার ছিল। সে রাঘবকে বলতে থাকে তুমি একজন পুলিশ অফিসার হয়ে এভাবে একজন লোককে ব্ল্যাকমেল করতে পারো না, তুমি কোন থানার পুলিশ অফিসার? এটা শুনে রাঘব প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে তো নকল পুলিশ অফিসার ছিল। তারপরও সে চুপচাপ আস্তে আস্তে কথা বলতে থাকে। সেই পুলিশ অফিসার তাকে একে একে অনেক প্রশ্ন করতে থাকে, সে কোন ব্যাচের, সে কোন থানার, কবে জয়েন করেছে, এইসব আর কি। এছাড়া সে তার পুলিশের আইডি কার্ডটাও দেখাতে চায়। তখন রাঘব আস্তে আস্তে সবকিছুই বলে, তার পুলিশের আইডি কার্ডটাও দেয়। সেই পুলিশ অফিসার বলে আসলে আমি এই জায়গায় নতুন, তাই তোমাকে চিনতে পারছি না। এটা শোনার পরে রাঘব যেন একটু স্বস্তি পায়, কারণ সে বুঝতে পেরেছিল যেহেতু সেই পুলিশ অফিসার নতুন, তাই সে যে নকল এটা বুঝতে পারবে না। তাই রকিকে যাবার আগে আবারও টাকা দেওয়ার তাগাদা দিয়ে যায় সে। আসলে সেই পুলিশ অফিসার রকির গ্যারেজে গাড়ি ঠিক করাতে এসেছিল, আর তখনই এই বিষয়টা সে জানতে পেরে যায়। অন্যদিকে রাঘব যাওয়ার পরে মায়ার বিবেককে বলে একটুর জন্য বেঁচে গেছি, আর প্রত্যেকবার আমাদের ভাগ্য সহায় করবে না, তাই তাড়াতাড়ি করে রকির কাছ থেকে টাকাটা নিয়ে আমাদের এখান থেকে কেটে পড়তে হবে। রাতের বেলা আবারও রকির কাছে মায়া চলে আসে সেই গ্যারেজে। তখনই সে দেখতে পায় যে রকি বিরিয়ানি অর্ডার করে রাতের খাবার খাচ্ছে। এতে মায়া প্রচন্ড রেগে যায় আর বলে এদিকে আমাদের চাকরি, জীবন সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে তুমি বিরিয়ানি নিয়ে বসে রয়েছো। তখনই রকি বলে আমি টাকার জোগাড় করার চেষ্টা করছি, আর আমি অনেক টেনশনে ছিলাম, শুধুমাত্র একটু খাবার খাওয়ার চেষ্টা করছিলাম। মায়া বলে সেই পুলিশ অফিসার রাঘব আজকে আমার অফিসে এসেছিল, আমার কলিগদের সামনে আমাকে যাতা বলে অপমান করেছে। আমার কলিগরা কি ভাববে, আর সেখানে আমার সম্মানটাই বা কোথায় রইল? তোমার হাতে আমার জীবনটা এভাবে দেওয়াটাই ভুল হয়েছে। এভাবে আরো বিভিন্ন কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে রকি নিজেকে আরো বেশি অপরাধী ভাবতে শুরু করে। রকি যাবার আগে মায়াকে বলে দেয় তুমি টেনশন করো না, সময় মতো আমি টাকা জোগাড় করে ফেলবো, আমি সব ধরনের ব্যবস্থা করছি, চেষ্টা করছি। মায়া সেখানে চলে আসে আর আসার সময় মিটিমিটি হাসে। এদিকে রকির বাবা যে মারা গিয়েছিল সেটা একটা শোক সংবাদ হিসেবে পত্রিকায় ছাপিয়েছিল রকি। আর সেই পত্রিকার কাগজ পুরনো হয়ে যাওয়ায় একটি ছেলেকে দেখা যায় সেই কাগজগুলো টুকরো টুকরো করে সেই সমোচা বিক্রি করছিল। দেখা যায় ট্রেনে একটা লোক সেই সমোচা কিনে, আর যেটাতে রকির বাবার সেই মৃত্যুর সংবাদটা ছিল। দেখা যায় সেই লোকটা সেই সংবাদটা পড়ে অবাক হয়ে যায়, কারণ সেটা আর কেউ ছিল না, রকির বাবা ছিল। অর্থাৎ রকির বাবা মারা যায়নি। পরদিন সকালবেলাতেই রকির বাবা যখন গ্যারেজে আসে, সে নিচের ফটোর মধ্যে মালা দেখতে পায়। এটা দেখে সে একেবারেই ইমোশনাল হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই সেখানে রকি আর প্রিয়া চলে আসে। রকিকে দেখার পরে তার বাবা প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে সে রকিকে বলতে থাকে আজকে আমি বেঁচে থাকতেও তুমি আমাকে মৃত বানিয়ে ফেললে, এই দিন দেখার জন্যই তোমাকে আমি এত বড় করে তুলছিলাম। রকি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রকির বাবা কোনো কথা না বুঝেই সেখানে কাঁদতে থাকে। একটা সময় রকিও রেগে যায় আর বলতে থাকে রকি এমনটা কেন করেছে। তখনই আমাদের কয়েকদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে প্রিয়া আর রকি
একে অপরকে ভালোবেসে ফেলেছিল আর তাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। রকি প্রিয়াকে একদিন অফিসে নামিয়ে দিতে যাবে, তখনই সে দেখতে পায় প্রিয়া তার একটি ফাইল রকির গাড়িতেই রেখে যায়। সেটা দিতে যেয়ে সেই কাগজপত্রগুলো পড়ে যায় ফাইল থেকে। সেখানে একটা কাগজ দেখে রকির চোখ আটকে যায়, কারণ সেই কাগজটা ছিল একটা এফআইআর, আর এফআইআর এর মধ্যে নামটা ছিল শেখরের। এটা দেখে অবাক হয়ে যায় রকি, আর সে প্রিয়ার কাছে জানতে চায় এমন কি হয়েছে। প্রিয়া বলতে শুরু করে, মারা যাওয়ার আগে শেখরের চালচলন একেবারেই অন্যরকম ছিল। এছাড়া সে বাসা থেকে গহনা চুরি করে বিক্রি করে দিয়েছে। সেই টাকাগুলো সে কি করেছে সেটাও কেউ জানে না। আর এই জন্যই শেখর সুইসাইড করার পরে প্রিয়া শেখরের বন্ধুর কাছ থেকে এই বিষয়টা জানতে চায় যে কেন শেখর এরকম করেছে। তখন অবশেষে সেই ছেলেটা বলতে শুরু করে, যখনই প্রিয়া আর শেখরের বাবা মারা যায়, পরিবারের বোঝা শেখর আর প্রিয়ার উপরে চলে আসে। তখন শেখর সবসময় টেনশনে থাকতো কি করে সে ফ্যামিলির হাল ধরবে। এছাড়া এই টেনশন করতে যেয়ে সে তার ক্রিকেট প্র্যাকটিস ঠিক মতো করতে পারছিল না, কারণ তার কাছে পর্যাপ্ত কিট পর্যন্ত ছিল না। এখন সে কি করবে বুঝতে পারছিল না, খুব টেনশনে ছিল। এরপর হঠাৎ করে একটা কল আসে, যে কলটা করেছিল মায়া। সে মায়া বলতে থাকে সে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, আর তার বাবা মারা যাওয়ার আগে তার বাবার নামে একটা ইন্স্যুরেন্স ছিল যেটার মূল্য কয়েক লাখ টাকা, আর সেটা ক্লেম করার জন্য নমিনি দেওয়া হয়েছে শেখরের নামে। এটা শুনে শেখর অনেক খুশি হয়ে যায়, কারণ এই টাকাটা পেলে সে তার পরিবারের পাশে দাঁড়াতে পারবে, এমনকি সে তার ক্রিকেট প্র্যাকটিসটাও ভালো করে করতে পারবে। এর কিছুদিন পরে মায়া আবারও শেখরকে কল করে, ঠিক একই রকম ভাবে তাকে ফাঁদে ফেলে, অর্থাৎ বলে সেখানে নামের ভুল আছে আর এই জন্য ইন্স্যুরেন্সের টাকাটা সে পাবে না। কিন্তু শেখরও একই কাজ করে, তাকে রিকোয়েস্ট করে এটা কোনোভাবে ঠিক করে দেওয়ার জন্য। মায়া তখন সেখানে বিবেককে ডেকে নেয়, আর বিবেক বলে, হ্যাঁ এটা অবৈধ, কিন্তু আমি তোমার জন্য এটা ঠিক করে দিতে পারি, কিন্তু এর জন্য আমাকে 2 লাখ টাকা দিতে হবে। শেখর বুঝতে পারে না এই টাকাটি সে কোথা থেকে জোগাড় করবে, কিন্তু ইন্স্যুরেন্সের টাকাটা তো তার লাগবেই। তখনই সে তার বন্ধুর সাথে পরামর্শ করে আর বলে কয়েকদিন পরে ইন্স্যুরেন্সের টাকা পেয়ে গেলে সে এই টাকাটা কোনোভাবে শোধ করে দিতে পারবে। এজন্য সে কিছু টাকা ম্যানেজ করে আর তার বন্ধুকেও কিছু টাকা দিতে বলে। তার বন্ধু এবং সে মিলে সেই 2 লাখ টাকা বিবেককে দিয়ে দেয়। এরপরে ইন্স্যুরেন্স অ্যাপ্রুভড হওয়ার মেলটা পেয়ে যায় শেখর। এতে কম্পিউটার সেই মেলটা দেখে সে খুব খুশি হয়ে যায় আর সেই টাকা পাওয়ার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই একদিন মায়া আর বিবেক তাকে ডেকে নেয়, আর রাঘব সেখানে চলে আসে আর ঠিক একই রকম ভাবে নাটক করে যেটা একটা ফ্রড, আর এটার জন্য তাদের অ্যারেস্ট করা হবে, প্রত্যেকের 7 বছর জেলও হবে। এটা শুনে শেখর একেবারেই ভেঙে পড়েছিল, ভয় পেয়েছিল। তখন রাঘব তার কাছেও 20 লাখ টাকা চেয়েছিল। অবশেষে বাধ্য হয়ে শেখর রাজি হয়ে যায় রাঘবের টাকা দেওয়ার জন্য, আর এই জন্য শেখর বাধ্য হয়ে সেই গহনাগুলো চুরি করে রাঘবকে টাকা দিয়েছিল। কিন্তু সেই টাকা দেওয়ার পরেও সেই ইন্স্যুরেন্স কোম্পানি বা মায়ের থেকে আর কোনো কল আসে না। শেখর যখন তাকে বারবার কল করে মায়া তার কল কেটে দেয়। অন্যদিকে এরপরেও যখন কল করে মায়া তার কল উঠায় আর বলে সেই ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য তাকে আরো 2 লাখ টাকা দিতে হবে। শেখর রেগে যায়, বলে আপনারা আমার সাথে চিট করছেন, আর কেন টাকা আমি দেব? তখন মায়া বলে তাহলে তোমার টাকা তুমি পাবে না। শেখর বলে আমি পুলিশের কাছে যাব। মায়া বলে তুমি যেতে পারো। এরপরে সে ফোনটা কেটে দেয় আর বিবেককে বলে সিমটা চেঞ্জ করে ফেলে দিতে। আর শেখরও বুঝে যায় সে কত বড় ফাঁদে পড়েছিল। এরপরে যখন ফ্যামিলি থেকে একের পর এক প্রেশার আসতে থাকে, অন্যদিকে সেই গহনা চুরি নিয়ে প্রিয় তাকে কথা শোনায়। শেখর কোনোভাবেই কাউকে বোঝাতে পারছিল না সে কেন কোন পরিস্থিতিতে এই গহনাগুলো বিক্রি করে দিয়েছে বা চুরি করেছে। এই জন্য কোনো কিছু বলতে না পেরে একটা সময় সে সুইসাইড করে। প্রিয়া সেদিন বুঝতে পেরেছিল যে শেখরের মৃত্যুর জন্য সে দায়ী নয়, বরং সেই লোকেরা দায়ী যারা শেখরকে ফাঁদে ফেলেছিল। এরপরে সেই রিপোর্ট নিয়ে সে পুলিশের কাছে যায়, অনেক রিকোয়েস্ট করে সেই কেস নেওয়ার জন্য, কিন্তু পুলিশ কোনো প্রমাণ ছাড়া কোনোভাবেই সেই কেসগুলো নিচ্ছিল না, এমনকি তাদের এফআইআরটাও নিচ্ছিল না। কিন্তু প্রিয়া দিনের পর দিন সেই পুলিশ স্টেশনে যাওয়ার ফলে একটা সময় পুলিশ অফিসাররা বিরক্ত হয়ে তার এফআইআর নেয়, কিন্তু কোনো অ্যাকশন গ্রহণ করে না। আর প্রিয়া রকিকে এসব কথাগুলো বলে জড়িয়ে ধরে কাঁদছিল আর বলছিল শেখরের মৃত্যুর জন্য আমি দায়ী নই। রকি সেখান থেকে চলে আসে আর তার বন্ধু শেখরের এমন মৃত্যুর কথা ভেবে সে কাঁদতে থাকে, বুঝতে পারে না সে কি করবে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে সেই লোকগুলোকে ধরবে। এই জন্য প্রিয়াকে নিয়ে সে পুলিশ স্টেশনে চলে যায় আর সেখানে যে পুলিশ অফিসারের সাথে কথা বলে আর বলে কেন এই লোকগুলোকে তারা ধরছে না। তখন সেই পুলিশ অফিসার বলে এইগুলো কেস অনেক আসে, যারা লটারির মাধ্যমে টাকা জেতে, ইন্স্যুরেন্সের টাকা জেতে এবং সেই টাকাগুলো ক্লেম করার জন্য তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন টাকা দেয়, কিন্তু এরপরে তারা প্রতারিত হয়। এছাড়া প্রতারিত লোকগুলো কাদের টাকা দিয়েছে
তারা কোথায় থাকে, তাদের নাম ঠিকানা কি, এসব কিছুই বলতে পারে না, যার ফলে আমাদের হাতেও কোনো প্রমাণ থাকে না, এছাড়া তাদের ধরারও কোনো উপায় থাকে না। এতে আমাদের কিছুই করার নেই। তখন রকি বলে, যদি আমি তাদের ধরতে পারি? তখন সেই পুলিশ অফিসার বলে, যদি ধরতে পারো তাহলে আমি অবশ্যই তাদের শাস্তির ব্যবস্থা করব। এরপরে রকি ইনভেস্টিগেশন করতে থাকে আসলে এরা কিভাবে মানুষদের ফাঁদে ফেলার জন্য টার্গেট করে, তাদের কি কি বৈশিষ্ট্য দেখার পরেই তাদেরকে টার্গেট করে। যেহেতু শেখরের বাবা মারা গিয়েছিল, তারা এমন পরিবারকে বেছে নেয় যেখানে আর্থিক অবস্থার দুর্গতি ছিল, যেটা শেখরের পরিবার ছিল। অন্যদিকে তারা এমন লোককে বেছে নেয় যাদের উপর অনেক প্রেশার থাকতো, যাদের অনেক টাকা পয়সার দরকার থাকতো, যেমনটা শেখরের দরকার ছিল। এরপরে রকি খুঁজে বের করতে থাকে যে সে এই লোকগুলোকে তারা কিভাবে খুঁজে বের করতো, যে তারা কিভাবে জানতো এর বাবা মারা গিয়েছে। কারণ দেশে প্রত্যেক মানুষের খবর নাও তাদের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই তাদেরকে এই খবরটা দেয়। তখন তারা শেখরের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে, এমনকি হসপিটালেও কথা বলে, কিন্তু কোনো জায়গা থেকে সে এমন কোনো লিঙ্ক খুঁজে পায় না। অবশেষে হঠাৎ করেই তার মনে পড়ে যেখানে শেখরের বাবাকে পোড়ানো হয়েছিল সেই জায়গায় মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয়। এরপরে কি হয়, দেখা যায় শেখর সেই সার্টিফিকেট নিয়ে ব্যাংকে চলে যায় সরকারি চাকরির অনেক কিছুই ক্লেম করার জন্য, আর এই জন্যই সেখানে ডেথ সার্টিফিকেটটা জমা দিতে হয়। কিন্তু ব্যাংকে যাওয়ার পরে রকি আরো এক বিপদে পড়ে যায়, কারণ সে নিশ্চয়ই এই স্ক্যামারদের সাথে এই ব্যাংকের সব লোক জড়িত নয়। কে জড়িত সেটা তাকে খুঁজে বের করতে হবে। রকি পরপর বারবার ব্যাংকে যায় আর সে দেখতে থাকে, খেয়াল করতে থাকে এখানে আসলে কি কি হয়, কারা এর সাথে জড়িত থাকতে পারে। কয়েকদিন যাওয়ার পরে খুব ভালো করে খেয়াল করার পরে অবশেষে রকি দেখতে পায় যে ডেথ সার্টিফিকেট যেখানে জমা দেওয়া হয়, এরপরে ব্যাংক থেকে সেটা অ্যাপ্রুভ করা হয়। এরপরেই সেখানে একটি ফটোকপি মেশিনে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি বের করা হয়, কিন্তু সেখানে যে ফটোকপি করে সে একটি নয়, দুটি ফটোকপি বের করে, যার মধ্যে একটা সে নিজের কাছে রেখে দেয়। তখন রকি বুঝতে পেরে যায় এই সেই স্ক্যামারদের সাথে জড়িত। তাকে রকি ধরে ফেলে আর সে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ তাকে টর্চার করে আর সবকিছু বলতে বলে। তখন সেই লোকটাও মুখ খুলে দেয়, কিন্তু পুলিশ বলে যে এ শুধুমাত্র একজন লোক যে তাদেরকে এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করতো। এই লোকগুলো কারা, কোথায় থাকে কিছুই জানতো না। শুধুমাত্র প্রত্যেকটা সার্টিফিকেটের বিনিময়ে এই লোকটা 5,000 টাকা পেত, আর এই জন্যই সে এই কাজগুলো করত। রকি আবারও বিপদে পড়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে এদের ধরা যেতে পারে। কয়েকদিন ভাবার পরে হঠাৎ করে সে বুঝতে পারে যে এদের ট্রেস করা যাবে না, ফাঁদে ফেলতে হবে। তখনই রকি তার নিজের বাবাকে টিকিট দিয়ে পাঠিয়ে দেয় কাশ্মীরে তীর্থ ভ্রমণের জন্য। আর এখানে সে নকল একটি ডেথ সার্টিফিকেট বানিয়ে নেয় আর সেই ডেথ সার্টিফিকেটটাই সেই লোকটাকে দেয় আর বলে তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আর সে যদি তাদের সত্যি বলে দেয় তাহলে পুলিশের জেল থেকে সে বাঁচতে পারবে না। সেই লোকটাও একই কাজ করে দেয়। এরপরে রকি বুঝতে পারে তার যে টাকা দরকার, এমন পরিস্থিতির সৃষ্টি করতে হবে। নিশ্চয় সেই লোকগুলো তার উপরে নজর রাখছে। এরপরেই সে সাহায্য নেয় রেড্ডিকে বলে তাকে সাহায্য করতে হবে। রেড্ডিও তাকে সাহায্য করে, কারণ হচ্ছে এই রেড্ডি আর কেউ নয়, সেই রয়্যাল সীমার ছেলে, যাকে রকির দাদা বলেছিল সে রয়্যাল সীমা নয়, সেই পূজারীর ছেলে। আর এর জন্য রয়্যাল সীমা রেগে গিয়ে সেই গ্রাম থেকে চলে এসেছিল, কারণ সেখানে সবাই জেনে গিয়েছিল এই ছেলেটি তার নয়। আর এই জন্য সে শহরে আসে, আর শহরে আসার পরে সেখানে সে রাউডি হয়ে যায়। আর তার বাবা একটা সময় অনেক বড় রাউডি হয়ে যায়, আর যার ফলে আজকে রেড্ডি এত বড় প্রভাবশালী হতে পেরেছে। রেড্ডি মনে করে রকির দাদার কারণে তার আজকে এত প্রভাব। যদি রকির দাদা সেই সময় সেদিন ওই কথা না বলতো তাহলে নিশ্চয়ই সে এমনটা হতো না, তার আজকের অবস্থান হতো না। আর এই জন্য সে রকির দাদার প্রতি কৃতজ্ঞ, তাই সে রকিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। রকি তাকে বলে তার লোক পাঠিয়ে এমন অভিনয় করতে হবে যেন সেই গ্যারেজটা তারা দখল করে নিচ্ছে, যাতে করে সেই লোকগুলো বুঝতে পেরে যায় রকির টাকা দরকার। বিবেক যখন রকিকে ফলো করছিল তখন সে দেখতে পায় তার গ্যারেজটা বন্ধ হওয়ার উপক্রম, আর এই জন্যই মায়া তার গ্যারেজে আসে। কিন্তু এর আগে অনেক লোকই তার গ্যারেজে আসে। রকি বুঝতে পারছিল না যে কে সেই লোকগুলোর মধ্যে একজন, কিন্তু মায়া যখনই বলে দেয় যে সে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, তখনই রকি বুঝতে পেরে যায় এরাই হচ্ছে সেই লোক যাকে সে টার্গেট করছে। এরপরে বাকি ঘটনা আমরা সবাই জানি। রকি ধীরে ধীরে তাদের ভিকটিমে পরিণত হয় তার প্ল্যান অনুযায়ী। সবকিছু শোনার পরে অবশেষে রকির বাবার ভুল ভাঙে। সে রকিকে বলে তুমি যেটা করেছো একেবারেই ঠিক করেছো। রকি তার বাবার সাথে কথা বলছিল, ঠিক ওই সময়টাতে দেখা যায় মায়া সেখানে চলে আসে। চান্দু এটা দেখে তাদের আগেই জানিয়ে দেয়।
প্রিয়া এবং রকির বাবা সেখানেই লুকিয়ে পড়ে। মায়া সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি এখনো টাকা অ্যারেঞ্জ করতে পারোনি? এদিকে আমাদের জেলে যেতে হবে। তখন রকি বলে, আমি চেষ্টা করছি, এমনকি আমার কিডনি বিক্রি করার জন্য আমি ডোনার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। তখনই মায়া বলে, তুমি যতই ব্যাংকে চেষ্টা করো তুমি টাকা পাবে না। তুমি তোমার গ্যারেজ বন্ধক রেখে কারো কাছ থেকে টাকা নাও, এরপরে ইন্স্যুরেন্সের টাকা পেয়ে গেলে না হয় টাকাটা দিয়ে দেবে। রকি বলে, ভালো আইডিয়া। মায়া বলে, আমি এমন একজন লোকের সাথে পরিচয় করিয়ে দেব তোমাকে, তুমি গ্যারেজের কাগজপত্রগুলো ঠিক সময় নিয়ে চলে এসো। মায়া সেখান থেকে চলে আসে আর এভাবেই রকি সেই টাকাগুলো অ্যারেঞ্জ করে ফেলে। এরপরেই রাঘবকে একটি কফি শপে আসতে বলে, যেখানে মায়া, বিবেক, রাঘব আর রকি চলে আসবে। রকি যাতে রাঘবকে সেই টাকাগুলো বুঝিয়ে দেয় সেই জন্য। এদিকে দেখা যায় রকির বাবা যেখানেই যাচ্ছিল তাকে সবাই দেখে ভূত ভূত বলে চিৎকার করছিল, কারণ সবাই জানে রকির বাবা মারা গেছে। এই জন্য রকির বাবা বিভিন্ন লোককে ধাওয়া করে বলতে থাকে যে আমি মারা যাইনি, বেঁচে আছি। যখনই সেই টাকাগুলো হ্যান্ড ওভার করা হচ্ছিল ঠিক ওই সময়টাতে রকির বাবা সেই লোকটাকে দৌড়াতে দৌড়াতে সেই ক্যাফের সামনেই চলে আসে এবং বলতে থাকে, আমি মারা যাইনি। এরপরে মায়া, বিবেক এবং রাঘব এটা যখন দেখে তারা বুঝতে পেরে যায় তাদেরকে ফাঁসানো হয়েছে। তারা সেখান থেকে রকিকে স্প্রে করে পালাতে শুরু করে। সামনে পুলিশ দেখে তারা অন্যদিক দিয়ে পালিয়ে যায়। এদিকে রকি সেই স্প্রে করার ফলে চোখে একটু কম দেখতে পাচ্ছিল, কিন্তু তারপরও গাড়িটা নিয়ে সে বের হয়ে পড়ে তাদেরকে ধরার জন্য। যেহেতু রকি অনেক ভালো ড্রাইভার ছিল তাই খুব দ্রুত গাড়ি চালিয়ে সে তাদের ধরে ফেলে, কিন্তু তারপরও মায়া এবং রাঘব সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ বিবেককে ধরে ফেলে আর তখনই রকি বলে, টেনশন করো না, এই টাকাগুলো উড়ে যাচ্ছে, উড়ে যেতে দাও, কারণ এগুলো নকল। রকি এরপরে যায় রাঘব এবং মায়াকে ধরার জন্য, কিন্তু সেখানে আগে থেকেই রাঘবের লোকেরা চলে এসেছিল তাদের বাঁচানোর জন্য, কিন্তু রকি তাদেরও মারধর করে। অবশেষে তাদের দুজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আর তাদের মানুষকে এভাবে ঠকানোর জন্য 10 বছরের সাজা হয় 3 জনেরই। এরপরেই সেখানে কোর্ট চত্বরে রকি চলে আসে এবং তাদের ওয়ার্নিং দেয়, এরপরে যদি তারা আবারও এমনটা করে তাহলে রকি আবারও তাদের ধরবে আর এমনভাবে তাদের ফাঁসাবে যেটা তারা কল্পনাও করতে পারবে না। রকি মায়াকে বলতে থাকে, তুমি তো এখনো এটাই ভাবছো যে তোমরা ভুল কোথায় করেছো, কিভাবে আমি তোমাদের ধরে ফেললাম। তখনই সামনে আসে প্রিয়া আর প্রিয়াকে দেখার পরেই মায়া এবং বাকিরা চিনতে পেরে যায় যে এর ভাইকেই তারা ঠকিয়েছিল, যার ফলে সে সুইসাইড করেছিল। অবশেষে তারা বুঝতে পেরে যায় তাদের কোথায় ভুল হয়েছে। পুলিশ তাদের নিয়ে যায় আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।